আমরা চলো শুরু করি, লেট করা যাবে না। সো দেখো, তোমরা কি ইফেলস দেখছিলে এর আগে? হ্যালো, ক্লাসে তো ভাইয়া দেখাইছিল, আর আইসিএস এ তো এইচএস করছিলাম। বাট তোমরা কি জানো যে আমাদের ইফেলসের টপিক থেকে 6 মার্কস মানে ছয়টা মার্কস থাকবে? তো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ইফেলসের মধ্যে আছে কি কি সেটা একটু বলি। ইফেলসের মধ্যে আছে হলো ইফেলস আছে, নেস্টেড ইফেলস আছে, দেন ইফ এলস ইফ আছে, দেন এলস আরেকটা আছে হলো সুইচ কেস। তো কোশ্চেন কীভাবে আসবে সেটা একটু বলি। কোশ্চেন আসবে হলো এইভাবে যে ধরো তোমাকে ইফ এলসের কন্ডিশনটা দেওয়া থাকবে, তোমাকে লজিকটা মেনটেন করে সেম সুইচ কেসের কন্ডিশন লিখতে হবে। অথবা ধরো তোমাকে সুইচ কেস দেওয়া থাকলো, তোমাকে সেম কন্ডিশন মেনটেন করে ইফ এলস লিখতে হবে, যেন তুমি ওই সুইচ কেস এবং ওই ইফ এলস যে কোনো একটা ইউজ করলে আউটপুট আলটিমেটলি সেমই আসে, আউটপুট যেন ডিফারেন্ট না হয়। এইটা হলো এক ধরনের কোশ্চেন। এখান থেকে মোস্ট প্রবাবলি 3 মার্কসের মতো আসবে। এটাকে বলে হলো কন্ডিশনাল কনভার্সন, সামথিং লাইক দিস। আর আরেকটা যেটা আসবে সেটা হলো আউটপুট ক্যালকুলেশন। আউটপুট ক্যালকুলেশনে তোমাদের 3 অথবা 4 মার্কস থাকবে। সো তোমাকে দুটো ভ্যালু দেবে এবং ইফেলসের মধ্যে তোমাকে ডিসাইড করতে হবে লাস্টলি এই কোডের আউটপুটটা কত হবে। সো এটা লুপের সাথে মিক্স করেও আসতে পারে অথবা শুধু ইফেলস দিয়েও আসতে পারে। তো আমরা জাস্ট বেসিক ইফেলস এবং সুইচ কেসটা দেখবো, যেটা আমরা আগেও দেখেছি এবং আইসিএসও পড়ে আসছি। তো একটা রিভিউ করব এবং তারপরে আমরা শুরু করে দেবো আজকে আমাদের যে কনভার্সন বা কনভার্ট কীভাবে করে একটা থেকে আরেকটা, এবং এগুলো ইউজ করে আউটপুট কীভাবে ক্যালকুলেশন করে। সো চলো শুরু করি। জাস্ট আ সেকেন্ড। সো ইফ এলস ফাইল ক্রিয়েট করে নিই একটু। কি একটা প্রবলেম আসলে এখানে। ঠিক আমি ডট ভাবতেছি। সো দেখো, ইফেলসটা আসলে আমরা কেন ইউজ করি সেটা একটু বলি। ইফেলস কেন ইউজ করি? ইফেলস হলো কম্পিউটার একটা ডিসিশন যখন মেক করে, কম্পিউটারকে যখন কোনো একটা ডিসিশন নিতে হয় তখন আমরা ইফেলস ইউজ করি। ধরো আমি তোমাকে বললাম দুইটা নাম্বারের যোগফল কত, বা দুইটা নাম্বার আমাকে সামেশন ভ্যালু বের করে দাও। তুমি কি করলা? সিম্পলি দুইটা নাম্বার ইনপুট নিলা। ইনপুট নেওয়ার পরে ধরো আমরা করে ফেলি এ কমা বি, প্রিন্ট দিলাম enter two numbers, তারপরে স্ক্যান করলাম দুটা নাম্বার %d কমা @ a কমা @b। এটুকু তো কী হলো, আমাদের দুটা নাম্বার ডিক্লেয়ার হলো এ এবং বি। তারপরে আমি বললাম এন্টার টু নাম্বারস, দেন দুটো স্ক্যান করলাম। এখন আমি বললাম ধরো যে নতুন একটা ভ্যারিয়েবল সাম নিলাম, আইএনটি সাম। সামের মধ্যে আমি দুইটা যোগ করব, এ প্লাস বি করে রেখে দিলাম। অ্যান্ড লাস্টলি আমি কী করলাম, প্রিন্ট করে দিলাম সামের ভ্যালুটা, দ্য সাম ভ্যালু ইজ %d কমা সাম। দেখো আমি সিম্পলি কী করলাম, দুটা নাম্বার নিলাম, দুটা নাম্বার যোগ করলাম, যোগ করার পরে যে সামটা আছে ওটা প্রিন্ট করলাম। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, দেখি কি আছে। আমাকে বলতেছে এন্টার টু নাম্বারস, দিলাম ধরো 4 and 5। আমাকে বলতেছে দ্য সাম ভ্যালু ইজ 9, মানে যোগফলটা হলো 9। এই তো হলো আমাদের যোগ এবং কি বলে সামেশনের কাজ। এইখানে কিন্তু আমাদের কম্পিউটারে কোনো ডিসিশন মেক করা নেই। তুমি জাস্ট সিম্পলি বলছো যে দুটা নাম্বার আমাকে দিতে হবে, দুটা নাম্বার দিলে যোগফল যেটা আসবে সেটা আমি ক্যালকুলেট করে দিয়ে দেবো। এখানে কোনো ডিসিশন মেক করতে হয় না। কিন্তু দেখো এই সেম কাজটার মধ্যে যদি আমি আরেকটা কাজ করতে চাই, যে আমি বলতেছি আমাকে দুটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা আমাকে বের করে দাও,
এখন আর তোমাকে যোগফল বের করতে হবে না, এখন বের করতে হবে কোন নাম্বারটা বড়। এ একটা নাম্বার, বি একটা নাম্বার, এই দুটোর মধ্যে বড় কোনটা, সেটা হলো একটা ডিসিশন। ও কী করবে, দুটার মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পরে একটা ডিসিশন মেক করবে যে হ্যাঁ এই বড় বা বি বড়। এইটা হলো ডিসিশন মেকিং, যাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশন। সো দেখো আমরা এখন কী করব, সিম্পলি আমরা যদি দুটা নাম্বারের মধ্যে বড়টা বের করতে চাই কি হবে, এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হবে, যাকে আমরা বলতেছি ইফের মধ্যে থাকবে এ কি বড় কিনা বি থেকে। এটা একটু বুঝিয়ে বলবো, জাস্ট আ সেকেন্ড। এ ইজ গ্রেটার, এলসের মধ্যে লিখি এলসের মধ্যে লিখলাম ধরো যে বি ইজ গ্রেটার, বি ইজ গ্রেটার। এখন আমার প্রোগ্রামটার মধ্যে কি আছে, এখন আমার প্রোগ্রামটার মধ্যে আছে এমন একটা প্রোগ্রাম লিখছি আমি এখানে, যে দুইটা নাম্বার ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পরে ও সিম্পলি আমাকে বলবে, কম্পেয়ার করে বলবে যে আসলে দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড়। এই যে পার্টটা ইফেলসের মধ্যে এই যে পার্টটা ফার্স্ট ব্র্যাকেটের, এই পার্টটাকে আমরা বলছি কন্ডিশন। একটু লিখে দিই, লেখার কি আছে, এটা তো কন্ডিশন, এটা মনে রাখবে। কন্ডিশন বলতে সেইটা যেটার উপর ডিপেন্ড করে কম্পিউটার ডিসাইড করবে, কন্ডিশন। ওকে, এটা হলো কন্ডিশন, বুঝে নিও। এটা হলো কন্ডিশন। আর এইটা হলো কি জানো, এটা হলো ট্রু কেস, ট্রু কেস, এটা হলো ফলস কেস। এই কন্ডিশনটা যখন ট্রু হবে, যদি এ বির থেকে বড় হয়, তখন যেটা প্রিন্ট করবে সেটা হলো এ ইজ গ্রেটার। তার মানে কন্ডিশনটা যখন ট্রু, তখন হলো ইফের মধ্যে যে যতটুকু পার্ট আছে ততটুকু প্রিন্ট হবে, যেটা হলো এ ইজ গ্রেটার, এটা এই জন্য ট্রু কেস। আর নিচের যে পার্টটা আছে বি ইজ গ্রেটার, এটা হলো ফলস কেস। কারণ যদি ইফের মধ্যে না ঢুকে তাহলে তার মানে কি কন্ডিশনটা ফলস, এই জন্য তো ইফের মধ্যে ঢুকতে পারে নাই, চলে আসছে কোথায়, এলসের মধ্যে। সো এলসের মধ্যে আসার কারণে বি ইজ গ্রেটার, তার মানে এটাকে আমি বলতে পারি এই কন্ডিশনের জন্য ফলস কেস, আর এটা হলো এই কন্ডিশনের জন্য ট্রু কেস। সোফার আর কোনো কোশ্চেন আছে, যে ইফ এলস নিয়ে কোনো কোশ্চেন আছে বলো, কারো কোনো কোশ্চেন আছে, কিছু বুঝো নাই? না ভাই বুঝছি। এগুলো তো একদম সিম্পল জিনিস দেখছি এটা এই কারণে, কারণ আমরা একটু পরে একটু অ্যাডভান্স যখন যাব অ্যাডভান্স প্রবলেমের দিকে, তখন আমাদের এই বেসিকগুলো কাজে লাগবে, এই জন্য জাস্ট একটু রিভিউ করে নিলাম। এখন দেখো কিছু সমস্যা দেখি এখানে। ধরো 7 এবং 9 দুটা নাম্বার, আমি বলছি বি ইজ গ্রেটার, দ্যাট মিনস 9 ইজ গ্রেটার। আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, দেখা যাচ্ছে কি? সো ধরো বি ইজ গ্রেটার দিয়ে, ঠিক আছে, হ্যাঁ। এইবার কি করব আমি, আগে 9 নেই, পরে 7 দিই। এখানে বলতেছে এ ইজ গ্রেটার, কোনো সমস্যা নেই, এ ইজ গ্রেটার মানে 9ই বড়। কিন্তু দেখো এখানে একটা কর্নার কেস বা একটা সীমাবদ্ধতা আছে এটার মধ্যে। দেখো আমি যদি দুইটাই 7 দিই তাহলে কি হবে, এখানে আসলে কি আসার কথা ছিল, কেউ কি বলতে পারবা? দুটো নাম্বার 7 হলে আমাদের রেজাল্টটা কি আসার কথা ছিল? যাই হোক আমি বলে দিচ্ছি। দেখো দুইটা নাম্বার যদি সেম হয় তাহলে আমাদের রেজাল্টটা আমরা এক্সপেক্ট করি কি, ও বলবে যে না দুইটা নাম্বারই সমান, বা কোনোটাই বড় না, অথবা দুইটাই বড়। যে কোনো একটাকে বিকে বড় বা একে বড় বললে ঝামেলা হয়ে গেল না, যেহেতু দুইটা সেম বাট ও বলতেছে যে বিটা বড়, এটা একটা ঝামেলা না, এটা একটা ফলস হয়ে গেল না, বা এটা ইরোর হয়ে গেল না। সো দেখো এটা ইরোর কেন হইল, এটা একটু বলি। ধরো দুইটা নাম্বার 7 এবং 7, এটা কিন্তু কোনোটার থেকে বড় না। দুইটা নাম্বার যদি এ এবং বি হয়, এখানে কিন্তু দুইটা কেস না, এখানে একটা এফএলস দিয়ে তুমি চাইলে কিন্তু বলতে পারবে না কোনটা বড় কোনটা ছোট, এটা কিন্তু বলতে পারবে না। এখানে তোমার দুইটা কন্ডিশন লাগবে। এটা কেন লাগবে সেটা একটু বলি। দেখো আমাদের একটা ইফেলসের মধ্যে কি অ্যান্সার দিতে পারে, দুইটা অ্যান্সার দিতে পারে।
একটা ইফ এলস দুইটা অ্যান্সার দিতে পারে। দেখো একটা ইফ এলসের মধ্যে এখানে দুইটা অ্যান্সার, একটা ইফের কেস ট্রু কেস, একটা হলো এলসের কেস ফলস কেস। কিন্তু দেখো দুইটা নাম্বার যখন আমি কম্পেয়ার করতেছি এখানে কিন্তু তিনটা অপশন হইতে পারে। একটা হলো এ ইজ গ্রেটার, মানে এ বড় হইতে পারে। সেকেন্ড অপশন হলো বি ইজ গ্রেটার, বি ইজ গ্রেটার মানে বি বড়। আর থার্ড কেসটা হলো দুটাই সমান। তিনটা কেস হইতে পারে, হয় এ বড়, না হলে বি বড়, অথবা দুইটা সমান। কিন্তু যেহেতু ইফ এলস দিয়ে মাত্র দুইটা কেস আমরা কনসিডার করতে পারি, বা দুইটা কেসের রেজাল্ট আমরা পেতে পারি যে কোনটা বড় এবং কোনটা ছোট, এই জন্য শুধুমাত্র ইফ এলস ইউজ করলে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট নাও আসতে পারে, মানে একটা ভুল রেজাল্ট বা একটা ভুল আউটপুট চলে আসতে পারে। যেমন আমরা দেখলাম একটু আগে প্রোগ্রামটা রান করার পরে, যদিও দুইটা নাম্বার 7 এবং 7 ছিল, বাট আউটপুট আসার সময় আমাদের বলতেছে বি ইজ গ্রেটার, যেটা একটা সমস্যা। সো এইবার আসলে আমরা কীভাবে আসলে এটা সমাধান করতে পারি। দেখো আমরা সিম্পলি এখানে প্রথমে বলছি যে যদি এ বির থেকে বড় হয়, এখানে বলছি যদি এ বির থেকে বড় হয় তাহলে বলতে হবে এ ইজ গ্রেটার। আর যদি এইটা ফলস হয়, তার মানে যদি এ যদি বির থেকে বড় না হয়, এটা যদি না হয় তাহলেই প্রিন্ট করবা বি ইজ গ্রেটার। ও কিন্তু আর চেক করছে না যে বি কি আসলে এর থেকে বড় কিনা। এটা যখন ফলস হয়ে যাচ্ছে ও কিন্তু আর এখানে এসে এটা চেক করতেছে না, ও জাস্ট দেখতেছে এ কি বড় কিনা বির থেকে। এ বির থেকে বড় না, তাহলে প্রিন্ট করে দিতে। এখন কি বি এর থেকে বড় অথবা এ আর বি কি ইকুয়াল, এটা কিন্তু ও দেখতেছে না। ও জাস্ট দেখতেছে এ কি বির থেকে বড় কি না। এজন্যই এ আর বি সমান হলেও ও বি যে গ্রেটার এটা প্রিন্ট করছে, এবং বি বড় হলেও ও বিকেই গ্রেটার প্রিন্ট করছে। সো এটা সমাধান করার জন্য আমরা এখন ইফ এলস দিয়ে আর হবে না, এখন আমাদের নতুন একটা কন্ডিশন আনতে হবে তিনটা হ্যান্ডেল করার জন্য। এই যে এখন আমরা ইউজ করবো হলো এলস ইফ। এলস ইফটা কি আরেকটা ইফ, যেটা হলো একটা সেকেন্ড কন্ডিশন। ইফ এলসের মধ্যে একটা সেকেন্ড কন্ডিশন, যেই সব সমস্যার ক্ষেত্রে মাত্র দুইটা রেজাল্ট না হয় তিনটা রেজাল্ট পসিবল, একটা ছোট একটা বড় অথবা সমান, তিনটা রেজাল্ট যখন পসিবল তখন আমরা এলস ইফ ইউজ করি, তখন আর ইফ এলস দিয়ে হবে না। এলস ইফ জাস্ট নাথিং বাট এন ইফ। এলস ইফ হলো আরেকটা ইফ। এলস ইফের মধ্যে জাস্ট আরেকটা কন্ডিশন থাকবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধরো বি ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন এ। দেখো সিম্পলি আমি কি করছি, ইফ এলস ইফ লিখে দিচ্ছি। এখন একটু প্রিন্ট করি। আমরা স্টেপ বাই স্টেপ এই জন্য করছি কারণ আর কি কোনটার কী কাজ, কোনটা না দিলে সমস্যাটা কী, সেটা যেন আমরা একটু রিয়ালাইজ করতে পারি। এইবার আমি একটু দিই 7 and 9। দেখো বলতেছে বি ইজ গ্রেটার, ঠিক আছে। 9 and 7 দেই, এ ইজ গ্রেটার, ঠিক আছে। 7 and 7 দেই, দেখছো কোনো আউটপুটই দিচ্ছে না আমাকে। এটা একটু বোঝার চেষ্টা করো আসলে কেন কোনো আউটপুট দিচ্ছে না। আমি ইফের মধ্যে বলে দিছি এ যদি বড় হয় বির থেকে তাহলে তুমি একে গ্রেটার হিসেবে প্রিন্ট করবা, আর এলসিফের মধ্যে বলে দিছি একটা কন্ডিশন দিয়ে যে বি যদি বড় হয় তখনই শুধুমাত্র বিকে গ্রেটার হিসেবে প্রিন্ট করবা। আমি কিন্তু ওকে এখনও বলে দিইনি, ওকে এখনও বলিনি যে যদি দুইটা নাম্বার না সমান হইতে পারে, যদি দুইটা নাম্বার সমান হয় তখন তুমি কি করবা সেটা আমি ওকে এখনও বলে দিইনি। সো দেখো সিম্পলি দুইটা কেস এখানে হ্যান্ডেল করছি। এখন থার্ড যে কেসটা আছে সেটা হলো এলসের কেস। যেহেতু মাত্র তিনটা কেস, এই জন্য দুইটা কন্ডিশন চেক করার পরে যদি দুইটাই রং হয়ে যায় তখন আমাদের তৃতীয় কন্ডিশনটা চেক করার প্রয়োজন নেই। কারণ দুইটা যদি না হয় তাহলে বলা যায় অলমোস্ট এফ লিখেছে, থার্ড যেটা আছে ওটা হতেই হবে। দুইটাও রং হলে আরেকটা রাইট হতেই হবে। তো এই জন্য আমরা লাস্টে এলস যখন লিখি তখন আর আমরা এলসের মধ্যে কন্ডিশন দিই না। এই দুইটা ফলস হয়ে গেলে সিম্পলি এলস যেটা আছে সেটাই প্রিন্ট হবে। একটু দিয়ে দেখাই কীভাবে হবে। A and B is equal. So দেখো
এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। কী হবে সেটা একটু বুঝি আগে। ইফের মধ্যে যাবে, যদি এ বড় হয়, বড় হিসেবে একে প্রিন্ট করবে। এখান থেকে আসবে এলসিফে, এলসিফের মধ্যে যদি বি বড় হয় তাহলে বিকে গ্রেটার হিসেবে প্রিন্ট করবে। আর যদি ইফ এবং এলসিফের কোনো কন্ডিশনই ট্রু না হয়, অর্থাৎ এ এবং বি যদি কোনোটাই বড় না হয়, ও সিম্পলি চলে আসবে এলসের মধ্যে, যার মধ্যে আছে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। চলো আমরা চলে যাই, প্রোগ্রামটা রান করি। এবার আমরা একটা 7 and 7 দিই, দেখছো? ও এখন সিম্পলি বলতেছে এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, এ এবং বি সমান। কারণটা কি? এও বড় না, বিও বড় না, দুইটা কন্ডিশনই ফলস, ও চলে যাবে এলসের মধ্যে, যেটার মধ্যে আছে এ এবং বি ইজ ইকুয়াল, এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। দেখো আমরা ইফ এলস দেখলাম এবং এলস ইফ দেখলাম। এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউ মে আস্ক ইউর কোশ্চেন। বলো, কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, আমি কি খুব দ্রুত কথা বলছি বা বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো দেখো আমরা দেখলাম এখানে ইফ এলসিফ। এখন দেখো এলসিফ তো আর একটা না, এই ক্ষেত্রে ধরো 3টা রেজাল্ট হতে পারে। আমরা এরকম অনেক প্রবলেম লিখতে পারি যেখানে আসলে অনেকগুলো এলসিফ থাকতে পারে। সো চলো এমন একটা প্রবলেম আমরা খুঁজে বের করি, আমরা লিখতে অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, পেয়ে গেছি। এখানে দেখো একটা কোড আছে, এটা আমি নিয়ে আসি এখানে। দেখো এখানে একটা কোড আছে, কোডটা আসলে দেখে বুঝতে পারতেছে কিনা আমাকে বললো, কারণ কপি করছি তো। যাই হোক, আশা করি বোঝা যাচ্ছে। তো আমরা একটু দেখবো কোথায় কী লেখা আছে। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি, যদি ট্রু কেস অথবা ফলস কেস, এই যে কেসগুলো আছে এগুলো কিন্তু একটা কেস। এলসেফের কেস হলো এইটা, ইফের কেস হলো এইটা, যেটার মধ্যে যেই প্রপার্টিটুকু থাকবে সেটা হলো ওইটার কেস। ইফের কেস হলো এইটা, এলসেফের এইটা, তারপরের এলসেফের জন্য থার্ডটা, এভাবে। যদি এই কেসগুলো এক লাইনের হয়, যেমন এখানে জাস্ট একটা লাইন আছে, তখন তুমি এই যে কার্লি ব্র্যাকেট আমরা ইউজ করছিলাম একটু আগে, এই কার্লি ব্র্যাকেটটা না দিলেও হয় যদি এক লাইন হয়। বাট যদি মাল্টিপল লাইন হয় বা এক লাইনের বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কার্লি ব্র্যাকেট দিতে হবে। এটা একটু ভালো মতো মনে রাখবা। এক্সামের সময় তুমি চাইলে দিতেও পারো, নাও পারো, বাট দেওয়া উচিত, কারণ তুমি তাহলে বুঝতে পারো। দেখো এই কোডটা একটু জঘন্য লাগতেছে, বোঝা যাচ্ছে না অতটা ক্লিয়ারলি, বাট ব্র্যাকেট দেওয়া থাকলে খুব সুন্দর লাগতো। সো দেখো এখানে বলা আছে হলো ইন্টিজার মার্কস, একটা ভ্যারিয়েবল দেওয়া আছে যার ভ্যালু দেওয়া আছে 91। ইফের কন্ডিশনের মধ্যে বলা আছে মার্ক যদি 100 সমান বা 100 নিচে হয়, এটাকে ভালো মতো বুঝো। মার্কস যদি 100 সমান অথবা 100 নিচে হয়, তার মানে কি 91-এর জন্য এই কন্ডিশনটা ট্রু। অ্যান্ড হলো এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটা ট্রু হতে হবে, এটা দেখাচ্ছি। তখন কি হবে, মার্কস আবার দেখো সেকেন্ড কন্ডিশনে চলে আসবে, এটা যদি ট্রু হয় এখানে চলে আসবে মার্কস কি 90 থেকে বড় অথবা সমান কি না। তার মানে কি মার্কস যেটা আছে সেটা কি 90 থেকে 100 রেঞ্জের মধ্যে কি না। এখানে কেন দুইটা কন্ডিশন দেওয়া আছে সেটা আমি একটু পরেই বলবো, আগে এটা একটু বুঝো যে বলতে চাইছি কি। এখানে বলা আছে মার্কসটা 90 থেকে 100 রেঞ্জের মধ্যে আছে কি না। যেহেতু এটা 91, দেখো এখানে যদি আমি প্রিন্ট করি, এখানে কি বলছে এ প্লাস গ্রেড, কারণ এই যে 91টা আছে এটা হলো 90 এবং 100-র মধ্যে, এজন্য ও সিম্পলি ইফের যে কন্ডিশনটা ছিল সেটা প্রিন্ট করতেছে। আসলে একটু চেঞ্জ করি, এখানে 91 না দিয়ে আমরা চলো 71 দিই। 71 দিলে আমাদের আউটপুট কী আসার কথা এটা একটু ভাবি। 71 দিলে এই যে চলো দেখো এখানে কি বলা আছে, মার্কসটা যদি 80-র কম হয়, 80 থেকে কম হয়, এবং মার্কসটা যদি
70 বা 70-এর বড় হয়, 70 বা 70-এর বড় আর 80-র থেকে কম। যেহেতু 71 এই ঘরে আসবে বা এইটা প্রিন্ট করবে, এই জন্য আসার কথা কি আমাদের বি গ্রেড। চলো আমরা একটু রান করি, দেখা যায় কি আসে। দেখো সিম্পলি চলে আসছে বি গ্রেড। আশা করি বুঝতে পারতেছো যে ইফ এবং এলস ইফ কীভাবে কাজ করে। আর এখানে দেখো তো কন্ডিশনগুলো একটু বড় বড়, এটা আসলে বলে দেই। দেখো আমরা প্রথম দিকের ক্লাসে অপারেটর পড়েছিলাম। অপারেটরের মধ্যে আমরা দেখেছিলাম লজিক্যাল অ্যান্ড, কীভাবে যেন লেখে এভাবে, হ্যাঁ, লজিক্যাল অ্যান্ড দেখেছিলাম। লজিক্যাল অ্যান্ড হলো কি, দুইটা কন্ডিশনের মধ্যে অ্যান্ড করে। অ্যান্ড মানে কি, দুইটা কন্ডিশন যদি দেওয়া থাকে একটা ইফের মধ্যে, দুইটাই যদি ট্রু হয়, এই কন্ডিশন এবং এই কন্ডিশন, ধরো এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, দেখো এখানে কিন্তু দুইটা কন্ডিশন আছে, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন। সো কন্ডিশন 1, কন্ডিশন 2, এইটার মধ্যে যদি লজিক্যাল অ্যান্ড থাকে, তাহলে এই কন্ডিশনটাও ট্রু হইতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হইতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রেই ও এইটাকে ট্রু কেস হিসেবে বিবেচনা করবে। এখান থেকে যদি একটা ফলস হয়ে যায়, তাহলে কিন্তু আর সেটা আর ট্রু থাকবে না, এখানে আর থাকবে না, বা এখানে এ প্লাস গ্রেড আর প্রিন্ট করবে না। তোমরা তো আশা করি ডিসক্রিট ম্যাথ যেটা ওইটা পড়ে আসছো, ওইটার মধ্যে দেখেছো যে অ্যান্ড যখন আমরা করি, অ্যান্ড করার সময় শুধুমাত্র দুইটার ভ্যালু 1 হলেই আউটপুট 1 হয়। দুইটা ইনপুটের ভ্যালু 1 হলে আউটপুট 1 হয়। বাকি সব কেসে 1 0 0 1 0 0 এগুলো সব ক্ষেত্রেই 0 হয়। এখানে জাস্ট রিলেট করতে পারতেছো কি না এই জন্য বলা, যে দেখো দুইটা ইনপুট 1 হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে 1 হবে। শুধুমাত্র দুইটা কন্ডিশন ট্রু হইলে বা দুই পাশে 1 হইলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ইফের ভ্যালু বা ইফের যে কন্ডিশনটা সেটা ট্রু হবে। সো দেখো আমরা দেখলাম আসলে ইফ কি এবং এলস ইফ কি, এলস ইফ কীভাবে কাজ করে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, প্রথমে কিন্তু ও ইফের মধ্যে আসবে। এই ইফ থেকে যদি ও এটা স্যাটিসফাই না করতে পারে বা কন্ডিশনটা ফলস হয়, এটা যদি প্রিন্ট কোনোভাবে না করতে পারে, তখনই কেবলমাত্র ও এলস ইফে আসবে। যদি এটা প্রিন্ট করে দেয়, তার মানে কি এই ইফ এলসের মধ্যে আর কখনোই ঢুকবে না সে। তারপরে যদি এইটা ফলস হয়, এটা ফলস হলে তখন সে এটাই আসবে, এটা ফলস হলে এটা আসবে, এমন করে চলতে থাকবে। লাস্টলি কোনোটাই যদি ট্রু না হইতে পারে, তাহলে লাস্টলি যদি এলস থাকে, এলসে যেহেতু কোনো কন্ডিশন নাই, ও সিম্পলি এলসেরটা প্রিন্ট করে দেবে। এটাই হলো ইফ এলস। এবার চলো আমরা একটু সুইচ কেস দেখি। সুইচ কেস কি, দেখা যাক এখানে সুইচ কেস কোথায় আছে। হ্যাঁ, পেয়ে গেছি। সুইচ কেস, দেখো যেন আমাদের একটু ফাস্ট হয়ে যায় লেখাটা, এই জন্য আমি কপি করে এই কোডটা দিয়ে বোঝাচ্ছি, কারণ নতুন একটা কোড লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো দেখো সুইচ কেস, এটা হলো সুইচ কেস। সুইচ কেসের নামের মধ্যে কি আছে, যে সুইচ থাকবে এবং কেস থাকবে। সুইচ কেস কোনো একটা কিছুর উপর ডিপেন্ড করে বারবার কোনো একটা কেসকে সুইচ করা, এ বড়, বি বড়, সি বড়, কোনটা বড়, এগুলো আসলে কী হবে অ্যান্সারটা সেটা এক্সপেক্ট করা কোনো একটা কিছুর উপর ডিপেন্ড করে, এটাই হলো সুইচ কেস। সুইচ কেসের স্ট্রাকচারটা একটু বলি। দেখো সুইচ কেসে কী থাকে, সুইচ কেসে সুইচ অবশ্যই থাকবে এবং কেস অবশ্যই থাকবে, লাইক ইফ এলস। দেখো সুইচ কেসের মধ্যে কোনো কন্ডিশন থাকে না, জেনারেলি কোনো কন্ডিশন থাকে না, একটা ক্ষেত্রে থাকে, সেটা আমরা একটু পরে দেখব। আপাতত দেখো সুইচ কেসের মধ্যে জাস্ট একটা ভ্যারিয়েবল থাকে, শুধু একটা ভ্যারিয়েবল থাকে। এখানে দেখো একটা ভ্যারিয়েবল আছে ভারের ভ্যালু দিয়ে আছে 1। সুইচের মধ্যে যে কন্ডিশনের পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে দিয়ে আছে ভার। এখন সুইচের মধ্যে এটা দেওয়ার মানে কি, এটার অর্থ হলো তুমি এইটার উপর বেস্ড করে সুইচ করবে, তুমি এই ভারের ভ্যালুর উপর বেস্ড করে সুইচ করবা।
এই লাইনটা দিয়ে বোঝায় তুমি ভারের ভ্যালুর উপর ডিপেন্ড করে সুইচ করবা। কি সুইচ করবা? কেস 1, 2, 3 এবং ডিফল্ট। এখন কেস 1 কি? প্রথম কেস হলো যদি ভারের ভ্যালু 1 হয় তাহলে এটা প্রিন্ট করবা, কারণ কেস 1 বলতে বোঝাচ্ছে ভারের প্রথম ভ্যালু। যদি ভারের ভ্যালু 1 হয় তাহলে তুমি এটা প্রিন্ট করবা। কেস 2 হলো ভারের ভ্যালু যদি 2 হয় তাহলে এটা প্রিন্ট করবা। যদি 3 হয় এটা প্রিন্ট করবা। আর যদি এই 1, 2, 3 এর মধ্যে কোনোটাই না হয়, তার মানে আমাদের ইফ এলসের যে এলস কেস ছিল, এটাকে কল্পনা করতে পারো যে ইফ, তারপরে এলস ইফ, তারপরে এলস ইফ, এবং লাস্টলি হলো এটাকে এলস হিসেবে কল্পনা করতে পারো, কারণ উপরের কোনোটাই যখন সত্য না হবে তখন এখানে আছে ডিফল্ট কেস। ডিফল্ট মানে কি? যদি কোনোটাই ট্রু না হয়, ও জাস্ট সিম্পলি এই ডিফল্টে যেটা আছে এটা কোনো কিছু চেক করা ছাড়াই প্রিন্ট করে দেবে। একটু রান করি, ভ্যালু চেঞ্জ করে একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, এখানে একটু সো দেখো এখানে কি বলছে, কেস 1 ইজ ম্যাচড। তার মানে কি এখানে ভারের ভ্যালু 1 আছে, এই জন্য কিন্তু কেস 1 যেটা ছিল সেটার মধ্যে যেই লেখাটা আছে সেটা কিন্তু ও প্রিন্ট করে দিয়েছে কেস 1। চলো আমরা একটু চেঞ্জ করি, এখানে 1 আছে, আমরা এখানে 3 দিই, ভারের ভ্যালু এখন 3, তাহলে আমাদের কেস 3টা প্রিন্ট করার কথা। এখানে কেস 3 আছে, এখানে সিম্পলি কেস 3 ইজ ম্যাচড, মানে কেস 3 যে ভ্যালুটা প্রিন্ট করার কথা ছিল ও সেটা প্রিন্ট করে দিয়েছে। এবং 1, 2, 3 এর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে এখানে ধরো যে আমরা 7 দিয়ে দিই, এখানে কেস 1, 2, 3 এর মধ্যে 1, 2, 3 আছে এবং আছে একটা ডিফল্ট কেস। সো যেহেতু এটার ভ্যালু 7, চলো দেখি কি আউটপুট আসে। এখানে বলতেছে ডিফল্ট কেস ইজ ম্যাচড, মানে উপরে কোনোটাই হয় নাই, যেটা আমাদের ওই যে একটা এলস কন্ডিশন ছিল, ওই এলস কন্ডিশনে যেমন কোনোটাই চেক হইতো না, কোনোটা চেক হওয়ার পর সবগুলো ফলস হইলে ডিফল্ট হিসেবে প্রিন্ট করে দিত এলসেটটা। এখানে দেখো জাস্ট ডিফল্টের মধ্যে লিখে দিয়েছে ডিফল্ট কেস ইজ ম্যাচড, মানে উপরের কোনোটাই হয়নি। সো এবার একটু দেখো, এই যে কেস 1, 2, 3, এই ক্ষেত্রে সবগুলোই কি কেস 1, 2, 3 লিখতে হবে? এটা কিন্তু কেস 1, 2, 3 বলতে কোনো কথা না, এটা হলো এক একটা কেস। এটা ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস। এই 1, 2, 3 বলতে কিছু নেই, এই 1টা হলো ভ্যালু, ভ্যারিয়েবলের ভ্যালু। এখানে ধরো তুমি 5 থেকে শুরু করতে পারো, 5 দিলা, এখানে 9 দিলা, এখানে ধরো 11 দিলা, বা এখানে ধরো 1 দিলা, 11 দেওয়ার কিছু নেই, এখানে 1 দিলা। তো চলো আমরা এবার একটু প্রিন্ট করি। এবার দেখো 7-এর সাথে কোনোটা ম্যাচ করে নাই, বলেছে ডিফল্ট কেস ইজ ম্যাচ। চলো এই ভ্যালুটা আমরা এখন 9 করে দিই। দেখো এখানে কি বলতেছে, কেস 2 ইজ ম্যাচ। কারণ কেস 2 ইজ ম্যাচ বলতে কি, সেকেন্ড যে কেসটা আছে সেটার ভ্যালু 9, যেটা কিন্তু এইখানে মিলছে, মানে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আমি দিয়েছি ইনপুট সেটার সাথে ম্যাচ করছে। এই জন্যই আমাদের সিম্পলি বলে দিয়েছে কেস 2 ইজ ম্যাচড। তার মানে আমরা বুঝলাম যে কেস হলো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, বাট কেসের পাশে যে 1 লেখা, 2 লেখা, 3 লেখা, এগুলো কিন্তু আসলে কেসের নাম্বারিং না, এগুলো হলো এই যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল উপর আমরা যে ভ্যারিয়েবল লিখছি। আমি যে বারবার বলতেছিলাম যে সুইচ করতে হবে কিসের উপর ডিপেন্ড করে, ভ্যারিয়েবলের ভ্যালুর উপরে। এখন উপরে থেকে আমি এই লাইন থেকে তো বুঝলাম যে আমাদের ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে সুইচ করব, কেসগুলোর মধ্যে সুইচ করব, কিন্তু সুইচ করে কোন কেসে কখন ঢুকবো সেইটা ডিপেন্ড করে হলো কেসের ভ্যালুর উপরে। এই কেসের ভ্যালু হলো 5, যখন এই ভ্যারিয়েবলটার ভ্যালু 5 হবে তখন এটার মধ্যে ঢুকবে, 9 হলে এটার মধ্যে ঢুকবে, 1 হলে এটার মধ্যে ঢুকবে। এখন আরেকটা ইন্টারেস্টিং পার্ট যেটা আমরা দেখব সেটা হলো ব্রেক। দেখো আমরা তো জানি কেসের কী কাজ, সুইচের কী কাজ এবং প্রিন্ট এফের কী কাজ, এটা তো আমরা জানি। কিন্তু দেখো এখানে একটা এক্সট্রা লাইন আমি ইউজ করছি যেটা হলো ব্রেক। ব্রেক ব্রেক ব্রেক, এটা আসলে না দিলে সমস্যাটা কি এটা একটু দেখার চেষ্টা করি। ধরো আমি প্রথম লাইনে ব্রেক দেইনি, এইবার একটু প্রিন্ট করি, ধরো 9 তো না, এখানে প্রথম কেসটাই প্রিন্ট করতে যাচ্ছি, ধরো 5। আমি যদি এখানে 5 প্রিন্ট করতে চাই, দেখো সমস্যাটা কি হয়েছে,
যদিও কেসের ভ্যালু 5, আমি এখান থেকে আউটপুট চাচ্ছি হলো কেস 1 ইজ ম্যাচড। আমি চাচ্ছি হলো আমাকে শুধুমাত্র এই টেক্সটটুকুই দিবে যে কেস 1 ইজ ম্যাচড, মানে কেস 1-এর মধ্যেও ঢুকছে। বাট ও কী করছে, কেস 1-এরটাও প্রিন্ট করার পরে দেখো এখানে কী লেখা আসছে, কেস 2 ইজ ম্যাচড। মানে কেস 5-এর জন্য যেটা প্রিন্ট করার কথা ছিল ওইটাও প্রিন্ট করছে, আবার কেস 9-এর জন্য যেটা ছিল ওইটাও প্রিন্ট করে দিচ্ছে। ও কিন্তু এখানে থামার কথা ছিল, এখানে না থেমে এই কেসটা যদিও ট্রু না তারপরেও এটা প্রিন্ট করে দিছে। সো এইটা একটা সুইচ কেসের স্পেশালিটি, যে সুইচ কেসকে যদি তুমি ফোর্সফুলি না থামাও তাহলে ও কী করবে, দেখো এখানে শুধুমাত্র উপরের ব্রেকটা না, আমরা যদি নিচের ব্রেকগুলো রিমুভ করে দিই, ডিফল্টেডটা থাক, ওইটা থাকা আর না থাকা একই কথা। দেখো এখানে দুইটা আউটপুট দিছিল। এখন আমরা একটু আবার রান করি, দেখো এইবার কি হচ্ছে, এইবার কিন্তু 4টাই আউটপুট দিচ্ছে। এখানে বলতেছে কেস 1, 2, 3 এবং ডিফল্ট, 4টার কথাই বলতেছে। যদিও এখানে ভ্যালু 5 ও জাস্ট এটার মধ্যে ঢুকতেছে, বাট ঢুকার পরে কিন্তু থামছে না কিসের জন্য, কারণ আমরা জানি সুইচ কেসের মধ্যে ওকে ফোর্সফুলি থামাইতে হয়, এমনি থাকবে না। যদি ব্রেক না দাও তাহলে যত কিছু আছে এই সুইচ কেসে, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত যতক্ষণ ব্রেক না পাবে ততক্ষণ ও প্রিন্ট করতেই থাকবে বা কাজ করতেই থাকবে। এর মধ্যে প্রিন্ট থাকলে প্রিন্ট, ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন, স্ক্যান করা থাকলে স্ক্যান, যা কিছু থাকবে সবগুলো করতেই থাকবে। যদি কোনোভাবে একবার এর মধ্যে ঢুকতে পারে করতেই থাকবে। এইটাকে আসলে প্রিটেন্ড করার জন্য বা এইটাকে আসলে রিমুভ করার জন্য, এই ঝামেলাটাকে ইগনোর করার জন্য আমরা সিম্পলি প্রত্যেকটা লাইনের পর একটা করে ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। এটা দিয়ে কি হয়, যে শুধুমাত্র কেস 5-এ যখন ঢুকবে ও সিম্পলি 5-এর যে প্রিন্টের লাইন আছে বা 5-এর মধ্যে যা কিছু করতে বলছে শুধুমাত্র এইটুক করবে এবং ব্রেক করে এই সুইচ কেসের কাজ শেষ করে দেবে। শুধুমাত্র যখন 9-এর মধ্যে যেতে যাচ্ছি, 9 কেস যখন হবে তখন সিম্পলি কেস 2 ইজ ম্যাচড এইটুকু প্রিন্ট করার পরে ও এখানে যেন থেমে যায়, এটা আমরা চাচ্ছি। এই জন্যই আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করছি। সো দেখো সুইচ কেস দেখলাম, সুইচ কেস ভার এখানে এমনি কেন লেখা হয় সেটা আমরা দেখেছি, ডিফল্ট কেস কি সেটা আমরা জানলাম, এবং ব্রেকের কি কাজ সেটাও আমরা জানলাম। এখন কেউ কি আমাকে বলতে পারবা এইখানে ব্রেক দেয়া আর না দেওয়ার মধ্যে কি ডিফারেন্স? ডিফল্ট কেসের মধ্যে ব্রেক দেয়া অথবা না দেওয়ার মধ্যে কি ডিফারেন্স? এখানে যদি আমি চাই যে ব্রেক দিব না তাহলে কি সমস্যা হবে বা কোনো সমস্যা হবে কি না? হ্যালো, না ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা ডিফল্টে তো কিছু হবে না, ডিফল্ট মানে তো শেষই। হ্যাঁ, ডিফল্ট মানে শেষ। এখন দেখো আমি কিন্তু বলছি যে এই কেসে যখন ঢুকবে, এই কেসে ঢুকলে যতক্ষণ না ব্রেক পাবে ততক্ষণ যেতেই থাকবে। ধরো এই ব্রেকটা নেই, ও কোথায় যাবে, এখান থেকে এসে এই পর্যন্ত প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে দেখবে এখানে ব্রেক থেমে যাবে। ধরো এইটাও নেই, তাহলে কি করবে, একদম ডিফল্ট পর্যন্ত যাবে, তারপরে থেমে যাবে। কারণ থেমে যাওয়ার মানে কি, এখানে যদি শেষই হয়ে যায় তাহলে ব্রেক থাকলে কি না থাকলে কি, ও তো অটোমেটিক থেমে যাবে, কারণ ওইখানে আর কিছু বাকি নেই, সিম্পলি আর কিছু বাকি নেই। আরেকটা জিনিস বলি, দেখো এভাবে তোমাদের কনফিউজ করবে। ধরো এই লাইনটার মধ্যে যখন তোমরা ইফেলস থেকে সুইচ কেস এবং সুইচ কেস থেকে ইফেলস করবা, এরকম কনফিউজিং কিছু জিনিস দিয়ে দেবে। হ্যাঁ, এখানে দেখো একটু স্লাইটলি চেঞ্জ করছি যে 9 আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি, 9-এর কেস হলো এইটা। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে 9-এর মধ্যে যদি আমি ইনপুট দিই আসলে কি আউটপুট আসার কথা? মানে আমাদের আসার কথা ছিল হলো কেস 2 ইজ ম্যাচড, বাট এখন কি আসবে এটা কি কেউ বলতে পারবা? হ্যালো, ট্রাই করতে পারো, ভুল হলেও সমস্যা নেই, বাট কোশ্চেন যদি না বোঝো তাহলে আমাকে বলতে পারো।
যে ভাইয়া কোশ্চেন বুঝিনি। কিছুই তো প্রিন্ট হবে না। হ্যাঁ, কিছুই প্রিন্ট হবে না। কেন কিছুই প্রিন্ট হবে না? দেখো, ও প্রথমেই কিন্তু ব্রেক পেয়ে যাচ্ছে। কেস 9 কিন্তু ঢুকবে। কেস 9 যখন ঢুকবে ও কিন্তু প্রথমেই ব্রেক পেয়ে যাচ্ছে। ও কেস 9 পেয়ে ভিতরে ঢুকছে, আবার ব্রেক পেয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখানে কি আছে না আছে এটা কিন্তু আমরা দেখবেই না। বের হয়ে যাচ্ছে মানে কি, এই সুইচ কেস থেকে বের হয়ে যাচ্ছে। একটা ব্রেক পেলে ও সিম্পলি সুইচ কেস থেকে বের হয়ে যায়। এটাই হলো ব্রেকের কাজ। সো আমরা এবার একটু দেখি কনভার্সন কিভাবে করে। এই যে তোমাদের ইয়াটা আছে, কি বলে, স্লাইডটা আছে, তোমরা কি লাস্ট দিন মেসেঞ্জারে দেখেছো যে আমি ভিডিওর সাথে রেকর্ডিংয়ের সাথে ভিডিও রেকর্ডের সাথে আমি পিডিএফগুলোও দিয়ে দিয়েছিলাম মোস্ট প্রবলি। তো তোমরা যেটা করবো ওই পিডিএফগুলোর মধ্যে গো থ্রু করবা, এবং কোনো সমস্যা যদি মনে হয় এরকম কোনো সমস্যা আছে, বুঝো নাই, আমাকে রিচ আউট করতে পারো। ওর মধ্যে অনেক প্রবলেম দেওয়া আছে, ওইগুলো যদি সলভ করো মোস্ট প্রবলি তোমার মিডের জন্য এনাফ প্রিপারেশন ওখান থেকে হয়ে যাবে। কারণ এই যে কোশ্চেনগুলো, এগুলো সব কিন্তু মিডের কোশ্চেন দিয়ে বানানো স্লাইড। সো এই ধরনের কোশ্চেন, এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেনই তোমাদের মিডে থাকবে। দেখো এখানে একটু, হ্যাঁ, এখানে আমরা একটু দেখি এই প্রবলেমটা কীভাবে সলভ করব। দেখো এখানে কি বলছে, এখানে এটা কিন্তু 3 মার্কস, 3 মার্কের জন্য আসবে। সো 3 মার্কসের কোশ্চেন আসবে। 29, ওকে, হ্যাঁ। সো দেখো এখানে কি বলছে, রিরাইট দ্য ফলোয়িং কোড সেগমেন্ট ইউজিং সুইচ কেস উইথাউট চেঞ্জিং দ্য লজিক্যাল মিনিং। লজিক্যাল কোনো চেঞ্জ ছাড়া তোমাকে সিম্পলি ইফ এলসের কোডটাকে সুইচ কেসে নিতে হবে। ইফ এলসের কোডটাকে সুইচ কেসে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলবো, দেখো নেস্টেড ইফ এলস কি এই বিষয়ে একটু বলি। একটা ইফ এলস, এই যে একটা ইফ এলস, এটা হলো একটা ইফ এলস। একটা ইফ এলসের মধ্যে যখন আরেকটা ইফ এলস চলে আসে তখন আমরা সেটাকে বলি নেস্টেড ইফ এলস। একটা ইফ এলসের মধ্যে যদি অন্য একটা ইফ এলস চলে আসে সেটাকে আমরা বলি নেস্টেড ইফ এলস। মানে ইফ এলসের মধ্যে ইফ এলস, সেটা হলো নেস্টেড ইফ এলস। যেমন আমরা নেস্টেড লুপ পড়েছিলাম, একটা লুপের মধ্যে যদি আরেকটা লুপ চলে আসে তখন আমরা সেটাকে বলি নেস্টেড লুপ। তো এই ক্ষেত্রে ইন দ্য সেম ওয়ে আমরা এটাকে বলবো নেস্টেড ইফ এলস। নেস্টেড সুইচ কেস কিন্তু হয় না, আমি এই পর্যন্ত দেখিনি, বা কেউ ইউজ করে না মোস্ট প্রবলি। নেস্টেড ইফ এলস হয়, এটা আমরা খুব বেশি ইউজ করব লুপের মধ্যে। যাই হোক, আপাতত এটা আমরা একটু দেখি কিভাবে আসলে এই প্রবলেমটা সলভ করা যায়। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলছে দুটো নাম্বার এন এবং এ স্ক্যান করছি, এন এবং এ কে। তারপরে আমি বলতেছি যদি এন এর ভ্যালু এর থেকে বড় হয় তাহলে ইফের এই পার্টটুকুর মধ্যে ঢুকবে, এই পার্টটুকুর মধ্যে ঢুকবে। যদি বড় না হয় তাহলে এই পার্টটুকুর মধ্যে ঢুকবে। দেখো সিম্পল কথা, যদি এন এর ভ্যালু এর থেকে বড় হয় তাহলে এই পার্টের মধ্যে ঢুকবে, আর যদি বড় না হয় তাহলে এলসের মধ্যে ঢুকবে। এখানে ঢোকার পরে দেখো আবার বলছে আরেকটা কন্ডিশন, এটুকে ঢোকার পরে বলছে যদি এন মাইনাস এ 5 থেকে বড় হয় তাহলে বলছে ডিফারেন্স ইজ গ্রেটার দেন 5, এটা প্রিন্ট করতে বলছে। আর যদি বড় না হয় তাহলে সিম্পলি বলছে লেস দেন অর ইকুয়াল টু 5। এটাকে আমরা সুইচ কেসে কীভাবে লিখবো সেটা একটু দেখি। চলো এটাকে আমি একটু কপি করে ট্রাই করি, কপি হবে না। সো ওকে, এটাকে আমি করে দিই। দেখো এক্ষেত্রে সুইচ কেসে যদি করি এই পার্টটুকু তো সেমই থাকবে, যে ইন্টিজার এন, একটাই তো করেই ফেলে, চলো ইন্টিজার এন কমা এ, এটুকু এমনি লিখবা। তারপরে কি আছে, স্ক্যান করতে বলছে, স্ক্যানের পার্সেন্টেজ ডি
কমা অ্যান্ড এন কমা অ্যান্ড এ। এখন আমাদের কি বলছে, ইফ এলস আছে, সুইচ কেস নিতে হবে। এখন আমরা ধরো যে এইটার কথা বাদ দিয়ে দিলাম, সুইচ কেস এখানে একটা লেখা আছে, এটারে আমরা মডিফাই করি। চলো দেখো সুইচ কেসের মধ্যে কন্ডিশন কোনটা দিতে হবে সেটা একটু দেখি। দেখো এখানে প্রথম ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা তুমি সিম্পলি কী করবা, কন্ডিশন কিন্তু সেমই থাকবে। ইফেলস হোক, সুইচ কেস হোক আর ইফেলস হোক, কন্ডিশন সেমই হবে। এখানে কি বলা আছে, এন ইজ গ্রেটার দেন এ, এন ইজ গ্রেটার দেন এ। চলো আমরা এটা লিখে ফেলি, এন ইজ গ্রেটার দেন এ। তারপর আমাদের কি বলছে, এখন একটা জিনিস একটু বলি, সুইচ কেসের মধ্যে আমরা আগেরবার যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের নাম থাকে, যেমন এন অথবা এ ছিল, আর আমাদের কেস ছিল হলো ওই ভ্যারিয়েবলগুলার ভ্যালু, কেসগুলো ছিল ওই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু। ওই ভ্যারিয়েবলের জন্য যেই কেসের ভ্যালুটা ম্যাচ করতো সেইটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু তুমি দেখো যদি তুমি সুইচ কেসের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন থাকে, এই যে এটা থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রে একটা জিনিস হইতে পারে, সেটা হলো ট্রু কেস এবং ফলস কেস। দাঁড়াও এটাকে আবার একটু বোঝাই। দেখো এইখানে যে ইয়াটা আছে, এটাকে যদি তুমি ইফ এলসের মধ্যে বসাইতা তাহলে কয়টা রেজাল্ট বের হতো? এখানে সিম্পলি দুইটা রেজাল্ট হইতে পারতো, একটা হলো ট্রু কেস এবং একটা হলো ফলস কেস। একটা হলো ট্রু কেস এবং একটা হলো ফলস কেস। সুইচ কেসের মধ্যে আমরা তো দেখছি এখানে শুধুমাত্র কি থাকে, ভ্যারিয়েবল থাকে আর নিচেরগুলোর মধ্যে ভ্যালু থাকে। কিন্তু তুমি চাইলে সুইচ কেসের মধ্যেও কন্ডিশন ইউজ করতে পারবা ইফ এলসের মতো। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মাত্র দুইটা কেস পসিবল, একটা হলো ট্রু কেস এবং একটা হলো ফলস কেস। দেখো একটা হলো ট্রু কেস এবং একটা হলো ফলস কেস। এখন আমরা তো জানি ট্রু কেস বলতে আসলে বোঝায় কত, ট্রু কেস বলতে বোঝায় যে এই যে কন্ডিশন, এটা যদি ট্রু হয় তাহলে এটার ভ্যালু কিন্তু 1, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটার ভ্যালু কিন্তু 1, আর যদি এটা ফলস হয় তাহলে এটার ভ্যালু হলো 0। তার মানে দেখো আলটিমেটলি কিন্তু এটা একটা ভ্যারিয়েবল হিসেবেই কাজ করতেছে। এই পুরো ভ্যারিয়েবলটার মান যদি ট্রু হয় তাহলে হবে 1 এবং যদি ফলস হয় তাহলে হবে 0। চলো সোফার যতটুকু আছে এইটুকু আমরা একটু ট্রাই করে দেখি। এইটাকে নিচে নিয়ে যাই, চলো আমরা এটাকে একটু ট্রাই করে দেখি যা শিখলাম ঠিক আছে কিনা। আমি বললাম যে এন এর ভ্যালু হলো 7 এবং এর ভ্যালু হলো 5। ও দেখো কি বলতেছে, কেস 1 ইজ ম্যাচড, কেস 1 ইজ ম্যাচড। কারণটা হলো এই যে এন ইজ গ্রেটার দেন এ, এটা হলো ট্রু হয়েছে, 7 বড় 5-এর থেকে, এই জন্য এটা ট্রু হয়েছে। ট্রু হওয়ার পরেও বুঝছে যে আসলে ট্রু কেস কোনটা, এটা তো একটা কন্ডিশন, কন্ডিশনের ট্রু কেস কোনটা। এই যে কেস 1, ভালো মতো মনে রাখবা, কেস 1 হলো ট্রু কেস এবং কেস 0 হলো ফলস কেস। এই জন্য ও জাস্ট ট্রু কেসের মধ্যে দেখছে কেস 1 ইজ ম্যাচ, এই জন্য সিম্পলি এটা প্রিন্ট করে দিচ্ছে। আবার ধরো যদি একটা ফলস কেস নেয়, কীভাবে ফলস কেসের মধ্যে একটু দেখি কি হতে পারে। ধরো 5 এবং 7 নিলাম, এক্ষেত্রে কিন্তু এটা বড় হয়ে গেছে, এনটা ছোট হয়ে গেছে, তো ফলস হবে। দেখো ফলসের কারণে এখানে কেস 0 যেটা আছে সেটার মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করে দিচ্ছে, কেস 2 ইজ ম্যাচ, তার মানে কেস 0 যেটা আছে সেটা প্রিন্ট করে দিচ্ছে। এটা মাত্র শুধুমাত্র কোন ক্ষেত্রে হবে, এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে হবে আবার একটু বলি, যখন কেবল এবং কেবলমাত্র যদি এই সুইচ কেসের মধ্যে কি থাকে, একটা কন্ডিশন থাকে, কন্ডিশনের ভ্যালু হয় ট্রু হবে অথবা ফলস হবে। এটা হলো ট্রু কেস, এটা হলো ফলস কেস। এই যে 1টা হলো ট্রু কেস এবং 0 থাকলে এটা ফলস কেস। আশা করি বুঝতে পারতেছো বা বুঝতে পারছো। চলো আমরা এই প্রবলেমটা সলভ আগে করে ফেলি, তারপর দেখতেছি। এখানে বলতেছে কি যে এই কন্ডিশনটা ট্রু হলে কি হবে, এই কন্ডিশনটা ট্রু হলে দুইটা জিনিস হতে পারে, একটা হলো কেস 1 আর একটা হলো কেস 0। কেস 1 বলতে বোঝাচ্ছি এই যে পার্টটুকু আছে ইফের মধ্যে, এইটুকু হলো কেস 1 এর পার্ট, আর এলসের পার্ট হলো এইটুকু।
তুমি চাইলে এখানে এলস হিসেবে কি ইউজ করতে পারো, কেস 0 না দিয়ে তুমি এখানে ডিফল্ট কেস ইউজ করতে পারো, কারণ ইফ এলসের মধ্যে এলস যা আর সুইচ কেসের মধ্যে ডিফল্টটা তো একই জিনিস। তো চলো আমরা এটার মধ্যে প্রিন্ট করে দেই যা আছে তাই। প্লিজ give a larger value of n, এটা হবে এখানে। এখন যদি এইটা হয় তাহলে কেস 1 এর মধ্যে দেখো এখানে আবার একটা ইফেলস আছে, আবার একটা ইফেলস আছে। যেহেতু তোমাকে ইফেলস থেকে কি করতে হবে, সুইচ কেসে নিতে হবে, তোমাকে সিম্পলি এই কেসের মধ্যে আরেকটা কি করতে হবে বলো তো, আরেকটা সুইচ কেস লিখতে হবে, আরও একটা সুইচ কেস লিখতে হবে। এখন চলো আমরা একটু ট্রাই করি। সুইচ কেস একটা হবে এখানে, সুইচ কেসের মধ্যে একটা কন্ডিশন হবে, তারপরে ব্র্যাকেট, এখানেও যেহেতু একটা কন্ডিশন হবে, কন্ডিশন কারণে ধরো যে আমরা সিম্পলি কী হবে, এখানে একটা কেস হবে কেস 1, তার মানে ট্রু কেস, আরেকটা হবে কেস 0, তারপরে কিছু একটা প্রিন্ট হবে এখানে, এখানেও কিছু একটা প্রিন্ট হবে, দাঁড়াও একটু অর্গানাইজ করি, হ্যাঁ এখানেও কিছু একটা প্রিন্ট হবে। এখন এই যে সুইচ কেসটা হবে এটার মধ্যে কন্ডিশনটা কোনটা হবে, দেখো সিম্পলি এখানে বলা আছে n মাইনাস a ইজ গ্রেটার দেন 5। কন্ডিশন কখনো চেঞ্জ হবে না, কন্ডিশন তুমি যা দেওয়া থাকবে সিম্পলি ওটাই লিখে দেবো, ইজ গ্রেটার দেন 5। ভুল হয়ে গেছে, হ্যাঁ দেখো সিম্পলি এখন আবার কি হয়েছে, ইফ এলসের মধ্যে একটা ট্রু কেস একটা ফলস কেস। সো এই সুইচ কেসের মধ্যে কেস 1 যেটা আছে সেটা ট্রু কেস, এটা হলো ফলস কেস। এটা আমি আর লিখলাম না, কারণ এটার মধ্যে যা লেখা আছে তুমি সিম্পলি তাই লিখে দিবা, তাহলেই হবে। দেখো এটাই হলো আমাদের অ্যান্সার, এই কোশ্চেনের জন্য এতটুকু অ্যান্সার। এই ইফেলসটাকে নেস্টেড ইফেলসটাকে আমরা সিম্পলি সুইচ কেসের মধ্যে এইভাবে লিখতে হবে, একটা সুইচ কেস লিখবো, এই ট্রু কেসের মধ্যে যেহেতু দ্যাট মিনস ইফের মধ্যে যেহেতু আরও 2টা কেস আছে যেটা হলো আরেকটা ইফেলস, আমরা কি করছি ট্রু কেসটার মধ্যে সিম্পলি আরেকটা সুইচ কেস লিখে ফেলছি। প্রথম ইফেলস বা বাইরের যে ইফেলস আছে সেটার কন্ডিশন হলো বাইরের ইফেলসের কন্ডিশনটা হলো এই সুইচ কেসের কন্ডিশন, ভেতরেরটার কন্ডিশন এই ভেতরেরটার কন্ডিশন। ইটস দ্যাট সিম্পল। এখন বলো কারো কোনো কোশ্চেন থাকলে বা কিছু না বুঝলে এখান থেকে বলতে পারো। কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ভাই কোশ্চেন নেই, বুঝতে পেরেছি। বুঝতে পারলে খুবই ভালো। সো দেখো আমরা কি দেখলাম, ইফেলস দেখলাম, ইফেলস থেকে সুইচ কেস দেখলাম, এবং সুইচ কেস থেকে ইফেলস আরও বেশি ইজি, কারণ ইফেলসের মধ্যে অনেক বড় বড় মানে অনেক কিছু পেঁচানো পসিবল। সুইচ কেস একটু স্ট্রেট ফরওয়ার্ড, সুইচ কেস দেখলেই বোঝা যায় যে কী হবে না হবে। সো তবুও চলো একটা তো দেখাই যায় এখান থেকে, আমরা নিজেরা না করে চলো স্লাইড থেকে দেখি এবং বোঝার ট্রাই করি। হ্যাঁ পেয়ে গেছি একটা, দেখো লিখে বোঝাইতে অনেক টাইম লাগে, এই জন্য আমরা স্লাইড থেকে বুঝি এটা। দেখো প্রথমে কি বলছে, রিরাইট দ্য কোড সেগমেন্ট ইউজিং ইফ এলস উইথাউট চেঞ্জিং দ্য লজিক্যাল মিনিং। লজিক্যাল মিনিং চেঞ্জ না করে আমাদের সিম্পলি বলছে যে ইফ এলস দিয়ে এই কোডটা লিখতে। এখানে সুইচ আছে, দেখো সুইচ র্যাঙ্ক, এখানে জাস্ট সিম্পলি তাই লিখে ফেলছি। স্ক্যান করা লাইন তো সেম, বোনাসের লাইন সেম। যেখান থেকে ইফেলস শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র সেই পার্টটুকু সুইচ কেসের মধ্যে থাকবে। তাছাড়া নিচে দেখো প্রিন্টের লাইন এটাও সেম, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র যেখান থেকে সুইচ শুরু হবে সেখান থেকে ইফেলস শুরু হবে। প্রথমে কি বলছে, র্যাঙ্ক হলো এমন একটা ভ্যারিয়েবল যার ভ্যালু আমাদের ইনপুট নিতে হবে, এখানে বলা আছে। তো সুইচ সমস্যা নেই, সুইচের জায়গায় আমরা ইফ দেব। ইফের মধ্যে বলা আছে র্যাঙ্কের ভ্যালু কী দিয়ে আছে, দেখো
র্যাঙ্কের ভ্যালু আছে, একটা হলো আছে পি, একটা হলো জি, একটা হলো এস, আর একটা আছে ডিফল্ট। তাহলে আমাদের দেখো তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা তিনটা ইফ নিতে হবে এবং লাস্টে একটা এলস নিতে হবে। একটা এলস, একটা ইফ এবং দুইটা এলস। একটা ইফ হইতে পারে, তার জন্য একটা ইফ, এবং যেহেতু আরও দুইটা বাকি আছে ইফ, এই জন্য একটা এবং দুইটা, একটা ইফ এবং দুইটা এলস ইফ, এগুলো তিনটা গেল। পি জি এস এর জন্য তিনটা গেল, এবং ডিফল্ট যেটা আছে ডিফল্টের জন্য একটা একটা এক্সট্রা এলস। এখানে এই যে চারটা, এখানেও কিন্তু চারটা। আই গেস বুঝতে পারছো আমার কথা কি বোঝাইতে চাইছি। এখন আমরা একটু দেখি ভেতরে কি সমস্যা হয়েছে। ভেতরে দেখি পি যদি হয়, দেখো আরেকটা জিনিস ভালো মতো দেখে, এখানে কিন্তু কেস পির জন্য কোনো ব্রেক নেই, জির জন্য কোনো ব্রেক নেই, শুধুমাত্র এসের জন্য ব্রেক আছে। ডিফল্টে ব্রেক থাকা না থাকা তো একই কথা। দেখো এখানে সিম্পলি কিন্তু ব্রেক আছে মাত্র লাস্টেরটায়, আই মিন এসের জন্য। এখানে পি এবং জির জন্য কোনো ব্রেক নেই। তারপরে তার মানে কি, আমরা কি জানি, যদি কোনোভাবে পির মধ্যে ঢুকে ও কিন্তু সিম্পলি এস পর্যন্ত যা কিছু আছে সেইটুকু প্রিন্ট করবে। যদি জির মধ্যে ঢুকতে পারলে জি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যা কিছু আছে সেটা প্রিন্ট করবে। এসে ঢুকলে কি করবে, এসের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করবে, কারণ এস এর পরে ব্রেক আছে। আর ডিফল্টের মধ্যে ঢুকলে তো শুধুমাত্র ডিফল্ট প্রিন্ট করবে। সো এইটুকু যেহেতু আমরা জানি, তার মানে কি, যদি কেস পি হয়, ইফ র্যাঙ্কের ভ্যালু যদি পি হয়, ও কিন্তু সিম্পলি দেখো তিনটাই প্রিন্ট করে দিচ্ছে। এই যে দেখো এখানে তিনটাই প্রিন্ট করে দিচ্ছে। তিনটা কেন প্রিন্ট করছে, কারণ এইখানে থামার কথা ছিল, থামে নাই। এই লাইনটা প্রিন্ট করছে, তারপর থামে নাই। আবার এই লাইনটা প্রিন্ট করছে, তারপরে ব্রেক পাওয়ার কথা ছিল, ব্রেক পায় নাই, তার মানে থামে নাই। থার্ড লাইন প্রিন্ট করছে, দেখো তিনটা লাইন প্রিন্ট করছে, তারপরে একটা ব্রেক পাইছে, এই জন্য কিন্তু থেমে গেছে। এই জন্য কী হয়েছে দেখো, 20 তিনটা 20 লাইন আছে, এই 10-এর লাইনটা কিন্তু নাই। 10-এর লাইনটা এখানে নাই, কারণটা হলো 10-এর আগে একটা ব্রেক আছে। আশা করি আমার কথা বুঝতে পারছো। ইন দ্য সেম ওয়ে, যখন পি থেকে ঢুকলে তো তিনটা লাইন প্রিন্ট হবে, কারণ ব্রেকের আগ পর্যন্ত যা আছে সব প্রিন্ট হবে। জিতে ঢুকলে ও কিন্তু আর পির উপরে যাবে না, আই মিন পির লাইন থেকে শুরু করবে না। যেখান থেকে শুরু করবে ওখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, এই পর্যন্ত, এখান থেকে শুরু করলে তিনটা, আর শুধুমাত্র এখান থেকে শুরু করলে একটা, এস থেকে শুরু করলে একটা। দেখো পির জন্য তিনটা, জি আছে এখানে, জির জন্য দুইটা, কারণ এখান থেকে জি থেকে শুরু করে জি এবং এস এর দুইটা প্রিন্ট করছে, জির জন্য দুইটা। এবং এস যখন আসে, এস যখন পাবে, ও এস নিয়ে ঢুকবে, ঢুকার পরে ও সিম্পলি দেখতেছে তারপরে একটা ব্রেক আছে, শুধুমাত্র এসের যে লাইনটা এখানে আছে সেটাই এখানে প্রিন্ট হবে, একটা। তিনটা, দুইটা, একটা। এবং ডিফল্ট কেস হলো এলস কেস, যেহেতু আগে একটা ব্রেক আছে এজন্য সিম্পলি এখানে থেমে গেল, কিন্তু ডিফল্ট নিয়ে যখন ঢুকবে তখন দেখবে এখানে এই লাইনটা আছে, জাস্ট একটা লাইন যেহেতু আছে এখানে, শুধুমাত্র একটা লাইন। সোফার দেখো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এটা খুব বেশি এক্সপ্লেন আমরা করিনি, কারণ নতুন কোনো কিছুই নেই এখানে। তোমরা আগে যা বুঝছো বা আগে যা দেখেছো সিম্পলি একই কাজ করে আসো। দেখে আমাকে বলো যদি কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক এ কোশ্চেন। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না ভাইয়া। তাসমিয়া নাহিন আছো? তাসমিয়া নাহিন, দেন আয়ান আছো? যাই হোক, ম্যামই তোমাদের প্রবলেম থাকতে পারে, সো বুঝতে পারলেই ভালো, কারণ এখান থেকে যেহেতু আগেও বলছি 6 মার্কস আসবে, সো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যান্ড লাস্টে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো আউটপুট কীভাবে বের করতে হয়। আউটপুট বের করা এখন খুবই ইজি হবে, কারণ তুমি যদি সুইচ কেসে ব্রেক কন্টিনিউ, দেন আরেকটা জিনিস আছে কন্টিনিউ, সেটা আমরা পরে দেখব। ব্রেক, সুইচ কেস, ইফ এলস অ্যান্ড এলস ইফ, এগুলো যদি বুঝে থাকো তাহলে আউটপুট ক্যালকুলেশন করা কোনো বিষয় না তোমার কাছে। তবুও চলো আমরা একটা প্রবলেম অ্যাটলিস্ট দেখে ফেলি। হ্যাঁ, এটা দেখা যেতে পারে।
27। দেখো এই প্রবলেমটা কি বলছে, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড সেগমেন্ট। এখানে বলছে এখানে 3 মার্কসের জন্য আসবে, হ্যাঁ, মানে ভালো ইম্পর্টেন্ট। সো এখানে বলছে যে ফাইন্ড আউটপুট, এখানে কি বলছে নাম্বার সাম আই জে, এবং লাস্টলে দেখো এই যে সুইচ কেসের বাইরে কি বলছে, এই 4টার ভ্যালু প্রিন্ট করছে, সরি 1 2 3, হ্যাঁ 3টার ভ্যালু প্রিন্ট করছে সাম আই জে। এই যে সুইচ কেসটার মধ্যে কোনটা যাবে, প্লাস প্লাস হবে মাইনাস মাইনাস হবে, এগুলো আমাদের ক্যালকুলেট করে লাস্ট পর্যন্ত কি করতে হবে, সাম আই এবং জের ভ্যালু যেটা এখানে দেওয়া আছে এটা কোনো চেঞ্জ হবে কি না, বা যে নতুন ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের সিম্পলি এখানে প্রিন্ট করতে হবে। এটা কীভাবে করবে চলো আমরা শুরু করি। এই লাইন পর্যন্ত বলা আছে সাম, চলো একটু লিখি। সামের ভ্যালু দেওয়া আছে 10, আয়ের ভ্যালু দেওয়া আছে 7। আরেকটা কথা, তোমাদের যখন এক্সাম হবে, এক্সামের মধ্যে তোমরা ট্রাই করবা যখন এই আউটপুটের প্রবলেম বা যে কোনো প্রবলেম, কোডিংয়ের যে কোনো প্রবলেম, প্রচুর লোডশিট নিবা, এক্সট্রা কাগজ নিব, কাগজ নেওয়ার পরে ওটা লিখে লিখে করবা। তুমি যদি ক্যালকুলেট করো আয়ের ভ্যালু 1 ছিল, তাহলে এখানে কোনটায় যাবে 2 লাইন দেখার পরে কিন্তু তুমি কোন লাইন আসলে করতেছো বা কোনটা ক্যালকুলেশন করতেছো সেটা ভুলে যাবা। এই জন্য এভাবে লিখে লিখে করবা, এটা তোমার জন্য আসলে বেনিফিশিয়াল বা উপকারী হবে। তবু আপ টু ইউ। দেখো এখানে কি বলছে, নাম্বারের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 3। এখন কেস 1-এর মধ্যে তো কখনোই যাবে না, কারণ এখানে আছে নাম্বার 3। কেস 2-র মধ্যেও যাবে না, যাবে কোথায়, নাম্বার 3। নাম্বার 3-র মধ্যে যাবে, এবং 3-র মধ্যে যাওয়ার পরে কি হবে, দেখো এখানে কিন্তু ব্রেক আছে। ব্রেক আছে মানে কি, কেস 4-এ কিন্তু আর ঢুকবে না, শুধুমাত্র এই যে কাজটুকু আছে এই কাজটুকুই কিন্তু এখানে হবে, এই কাজটুকুই এখানেই হবে। কারণ কেস 3-র মধ্যেও ঢুকবে ডিরেক্টলি, উপরেগুলোতে তা ঢুকবে না। এবং ঢোকার পরে দেখো একটা ব্রেক আছে, তার মানে কি নিচে ও আর আসবে না, শুধুমাত্র কেস 3-র মধ্যে যা আছে সেটাই প্রিন্ট হবে বা সেটার কাজই হবে। কি বলছে, সাম ইকুয়াল টু প্লাস প্লাস আই ইন্টু জে মাইনাস মাইনাস। এই বিষয়ে আমরা অনেক বলছি যে এটা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, একটা আছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হলো প্রি ইনক্রিমেন্ট। সো প্রি ইনক্রিমেন্ট যেটা আছে সেটা হলো এই যে আগে থাকে প্লাস প্লাস, তারপরে থাকে আই। এই ক্ষেত্রে কী হয়, প্রি ইনক্রিমেন্ট থাকলে আগেই এই ভ্যালুটা আপডেট হয়ে যায়, আগে এই ভ্যালুটা আপডেট হয়ে যায়। আয়ের ভ্যালু ছিল 7, হয়ে যাবে 8, হয়ে যাবে 8। আর এটা হলো যেটা যে মাইনাস মাইনাস, যদি মাইনাস মাইনাস পরে থাকে এটাকে আমরা বলি পোস্ট, দ্যাট মিনস পরে। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। আর ইনক্রিমেন্ট না, এটা হলো ডিক্রিমেন্ট, মানে কমে যাবে, মাইনাস মাইনাস। এই জন্য আমরা এটাকে বলি পোস্ট ডিক্রিমেন্ট। এই জায়গায় কী হবে, জের ভ্যালু আগে ছিল 2, এখন হয়ে যাবে কত, 1, 1 কমে যাবে। আর ভ্যালু 1 বেড়ে যাবে, জের ভ্যালু 1 কমে যাবে। কিন্তু দেখো এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখেছিলাম, আমরা যখন আই প্লাস প্লাস লিখি, জে মাইনাস মাইনাস লিখি, এই লাইনে যেই লাইনে জে মাইনাস মাইনাস লিখি, এই লাইনে কিন্তু এই ভ্যালুটা 2 থাকবে। এই লাইনে কিন্তু এখানে এই জের যে ভ্যালুটা আছে এটা কিন্তু 2 থাকবে, এখানে কিন্তু 1 হবে না, এখানে কিন্তু 2 থাকবে, এখানে কিন্তু 2 থাকবে। ভালো মতো বোঝার চেষ্টা করো। পরে যখন আমি জে ইউজ করব সেই ক্ষেত্রে 1 ইউজ হবে। বাট এইখানে যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট, এই লাইনে কিন্তু জের ভ্যালু 2 নিয়েই ক্যালকুলেট হবে এখানে সামের ক্যালকুলেশনটা। কিন্তু আয়ের এখানে যেহেতু প্রি ইনক্রিমেন্ট আছে, প্রি ইনক্রিমেন্ট প্লাস প্লাস আগে আছে, এই জন্য এর যে ভ্যালুটা, আয়ের যে আপডেট ভ্যালুটা, এখানে কিন্তু আর 7 থাকবে না, এখানে 8 হবে। আয়ের ভ্যালুটা হয়ে যাবে 8, জেডটা হয়ে যাবে 2 থেকে 1। কিন্তু এই লাইনের জন্য যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট, এখানে কিন্তু 2 নিয়েই ক্যালকুলেশন হবে। তার মানে সামের ভ্যালুটা এখানে 8 হয়ে যাবে এবং 2, তার মানে কত, 16। তো সামের ভ্যালু হয়ে যাবে 16, আয়ের ভ্যালু তো 8 হয়ে গেল। আর জের ভ্যালু যেহেতু এখানে প্রিন্ট করবে, যখন প্রিন্ট করতে যাবে তখন তো 1 কমেই যাবে। এখানে 2 নিয়ে ক্যালকুলেশন করার পরেও যখন প্রিন্ট করতে যাবে
প্রিন্ট করতে যাওয়ার সময় তো ওর ভ্যালু আসলে 2 নেই, এখন হয়ে গেছে 1। এই জন্য আলটিমেটলি অ্যান্সার কী আসবে এখানে দেখো 16, 8, 1। 8 এবং 1 হলো আই এবং জে এর ভ্যালু, কিন্তু যখন দুইটা গুণ করছি দুইটা যখন গুণ করার সময় জের ভ্যালু কিন্তু 2 ছিল, ওই লাইনে কিন্তু জের ভ্যালু আর কমে নেই। এই জন্য 8 দুগুণা 16, 8 × 2 হলো 16 হয়েছে, তখন কিন্তু আর চেঞ্জ হয়নি। দেখো এটা খুবই ট্রিকি মনে হতে পারে, বাট লজিক্যালি চিন্তা করলে খুবই ইজি যদি তুমি আসলেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝে থাকো। সো দেখো একটু অ্যান্সারের দিকে যাই। হ্যাঁ 16, 8, 1। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। এটা কি বুঝছো এটা কেন 16, 8, 1 হয়েছে? কেস 4টা ভাই আরেকবার বলবেন? কেস 4, কেস 4 বলতে আসলে এখানে তো কেস 4-এ যাবে না, এখানে কত বড় আছে, নাম্বার 3 আছে, এখানে নাম্বার 3। ও নাম 3 আচ্ছা দেখে শুধু ভাই জাস্ট কেস 3। হ্যাঁ দেখো এখানে ঢুকবে কই থেকে, এখানে তো ঢুকবে না কেস 3 দিয়ে, উপরেরগুলো তো ঢুকবে না, কিন্তু কেস 3-র মধ্যে তো আর নেই, এখানে তো মানে ব্রেক আছে মানে কি শুধুমাত্র এই কাজটুকুই হবে, তারপরে এখান থেকে বের হয়ে চলে যাবে। এখানে ব্রেক না থাকলে কিন্তু এই লাইনটাও ইমপ্লিমেন্ট হইতো, এখানে ব্রেক না থাকলে কি এই লাইনে হইতো, এই লাইনে হতো, তারপরে এই দুইটা বা এই যে একটা তিনটা লাইন ক্যালকুলেট করার পরে যে রেজাল্ট হতো সেটা প্রিন্ট করতে হতো, বা যেহেতু ব্রেক দিছে সো এত ঝামেলা করতে হয়নি। হাবিবা আছো? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া বুঝছি। এই তো তোমাদের 6 মার্কস এভাবেই থাকবে। সো হোপফুলি তোমরা যা বুঝাইছি বা যা পড়াইছি আজকে বুঝতে পারছো, বুঝতে পারলে খুবই ভালো। এই যে স্লাইডটা আছে এখানে অনেক ধরনের প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় ট্রাই করবা, খুবই সহজ। আজকে যেভাবে দেখলাম এভাবে সবগুলা নিজেরা সলভ করবা। উপরে প্রবলেম এবং দেখো এই যেখানে প্রবলেম, এবং তারপরের স্লাইডে এই পরের স্লাইড বের না করে এই স্লাইডটা বের করে প্রবলেম নিজে সলভ করে ট্রাই করবা। যদি ভুল হয় তাহলে নিচে অ্যান্সার আছে এটার সাথে অ্যান্সার মিলানোর ট্রাই করবা, যদি না মিলে আবার দেখবা যে কোথায় ভুল হচ্ছে, এটা নিজেরা ফাইন্ড আউট করবা। কয়েকবার দেখার পরে দেখবা আসলে খুবই ইজি, নতুন কোনো কিছুই নেই, আর নতুন কোনো কিছু বানানো পসিবলও না। তুমি যদি লজিক্যাল ফ্লোটা বুঝো এখান থেকে তুমি 6 মার্কস পেয়ে গেলে। ইফেলস কিন্তু আইসিএসে পড়া, এটা ইউজ করেই কোশ্চেন আসবে, সো এখান থেকে মার্ক মিস করা উচিত হবে না, বুঝছো? আর মিডে কিন্তু 30/30 পাওয়া পসিবল। আমার অনেক ফ্রেন্ডরাই 30 পেয়েছে, আমি হয়তো হাফ কম পাইছি, ওটা কোনো কথা না, বাট স্টিল আমি বলতে চাচ্ছি যে 30/30 এটা কিন্তু ভেরি মাচ পসিবল। অনেকেই পাবে, তোমার সাথে যারা ক্লাস করবে অনেকেই 30 পাবে, সো তোমারও পাওয়া উচিত। সো দেখো আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড সি ইউ। আমাদের নেক্সট ক্লাস হলো নেক্সট মানডে। সি ইউ অ্যান্ড গুড লাক ফর ইউর নেক্সট উইক।